ছবিটা দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছে। একেবারে বাড়ির ভেতরে কিন্তু ঢুকে পড়েছে এই আন্দোলনকারী বিক্ষোভকারীরা। বাড়িতে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এবং একেবারে বাড়ির ভেতরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় কাতারে কাতারে মানুষ, একেবারে রাত জুড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। অস্থির, অরাজক, নৈরাজ্যের ছবি বাংলাদেশের আনাচে কানাচে। ছতলার যে সংস্কৃতি ভবন, তার ভেতরের অংশ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙার ছবি দেখছেন, বহুতলের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি বলেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, দেখুন। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। যারা এই আগ্রাসনটা করেছে তারা বোঝাই যায় যে ইসলামের একটা খুব সংকীর্ণ ধারণা নিয়ে, যে ইসলাম সঙ্গীত বিরোধী, সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে একটা বিদ্বেষ আছে, এই সমস্ত একটা বিকৃত মানসিকতা থেকে এটা ঘটেছে। জায়গা যেখানে সৌদি আরবিয়াতে পর্যন্ত সঙ্গীত নিষিদ্ধ নয়, সেখানে স্কুলে গান শেখানো হয়, আর দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমান দেশগুলোতে গান শেখানো হয়, সেখানে বাংলাদেশ হঠাৎ এত সঙ্গীত বিরোধী কেন হয়ে উঠলো আমি ভেবে পাচ্ছি না। ফলে এইটা কেন বাংলাদেশের মানুষ ঠান্ডা মাথায় ভাবছে না যে দেশে আমার জন্ম, যে দেশকে আমি ভালোবাসি, সেই দেশের মানুষ কেন ঠান্ডা মাথায় ভাবছে না সংবাদপত্রের অফিস ছায়ানটের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, যাদের নববর্ষের উৎসব, যাদের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, এইগুলো তো সব ধ্বংস করতে চলেছে। এতে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে এবং নিজেদের মধ্যে একটা অন্তর্ঘাত, অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমি ভয়ঙ্কর একটা কষ্টের মধ্যে আছি। এক নেতার মৃত্যু আর তারপরেই কিন্তু একেবারে রীতিমতো অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে গিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। তাণ্ডবের চেহারা, নৈরাজ্যের চেহারা, অশান্ত বাংলাদেশ, যেখানে একের পর এক শুধুমাত্র সংবাদ মাধ্যমের অফিস থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়ির ওপরে হামলা চলেছে। মুজিবুর রহমানের ঘরবাড়িতে হামলা হয়েছে এমনটা নয়। এবার আপনাদের দেখাবো যে বাংলাদেশে এই উত্তেজনার হাত থেকে কিন্তু ছাড়া পায়নি বাংলাদেশের যে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই, কাগজ, নথিপত্র, বাদ্যযন্ত্র, একাধিক শিল্পের নমুনা সব কিন্তু একেবারে তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এক নেতার মৃত্যু এবং তার প্রতিবাদে একেবারে সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে তৈরি হয়েছিল যে সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডিতে, সেই ছায়ানটের অফিসে রীতিমতো তাণ্ডব চলল। ভাঙচুর হলো, অগ্নিসংযোগের ঘটনাও ঘটল। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, আর তার আঁচ কিন্তু গিয়ে পড়লো একেবারে তাদের শিল্প সংস্কৃতি চর্চা কেন্দ্রে। ভাঙচুরের পরিচালক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। শীর্ষেন্দু বাবু, কি বলবেন? আক্রোশ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে একেবারে শিল্প সংস্কৃতির যে কেন্দ্র, যে পীঠস্থান, তার উপরেও হামলা চালানো হচ্ছে। একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের বই, কত গুরুত্বপূর্ণ নথি, কাগজ, বহু ইতিহাসের দলিল, সেই সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে এই আন্দোলনকারীরা। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, ভাবা যায় না। কেননা নিজেদের সংস্কৃতিকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে একটা জাতি থাকে কি? শুধু পলিটিক্স নিয়ে তো একটা জাতি বাঁচে না, তো ইন্ডাস্ট্রি নিয়েও বাঁচে না। তাকে বাঁচতে হয় তার সংস্কৃতির ওপরেও। সেই নিজের সংস্কৃতি যদি নিজেরা ধ্বংস করে তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? বিষয়টা যাই হোক, যেমনই কিছু হয়ে থাক, ওর একটা ঘটনা থেকে এটা উদ্ভূত হয়েছে আমি জানি, হাবির মৃত্যু। কিন্তু এর সঙ্গে সংস্কৃতির তো কোনো সম্পর্ক নেই।
কাজে এটাকে ছায়ানটকে ধ্বংস করা হলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা। এর নিন্দা করার ভাষা আমার নেই, কিন্তু কি আর বলবো, একটা অন্য দেশ, তার সম্পর্কে তো আর আমাদের কোনো মন্তব্য বা আমাদের কোনো মত তো তারা গ্রাহ্য করবেন না। কিন্তু যাই হোক, বাংলাদেশ শান্ত হোক। বাংলাদেশ অশান্ত হলে আমরা উদ্বিগ্ন হই, আমাদের খারাপ লাগে। এটা আমাদের পড়শি দেশ, তারা যা করছেন সেটা ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। সুতরাং আমি সকলকেই বলবো যে শান্তি বজায় রাখুন। ভাঙচুর বা কোনো কিছুকে ধ্বংস করে কিছু লাভ করা যায় না, এটি আমার বলার কথা, এটি আমার আবেদন। ধন্যবাদ। শান্তি ফিরে আসুক যে কামনা করছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গোটা ভারতের মানুষও কিন্তু সেটাই চান। কিন্তু বাংলাদেশের ছবি কি বলছে? পরিস্থিতি এখন এতটাই অগ্নিগর্ভ হয়েছে যে নৈরাজ্য, অরাজকতা তুঙ্গে পৌঁছেছে। এখন শিল্প সংস্কৃতির যে পীঠস্থান সেগুলোও কিন্তু এই হিংসার কবল থেকে ছাড় পাচ্ছে না। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, ওসমান হাদি তার মৃত্যু এবং তার মৃত্যুর পরে নতুন করে আগুন জ্বলল বাংলাদেশে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে শিল্প সংস্কৃতির পীঠস্থান, কোনো কিছুরই কিন্তু মুক্তি নেই এই বিক্ষোভকারীদের হাত থেকে। কি পরিস্থিতি এখন? দেখো, একদম মৌলবাদী আগ্রাসন বাংলাদেশকে তছনছ করে দিচ্ছে, সেখানকার সংস্কৃতি, সেখানকার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে। এমনিতে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার একটা দীর্ঘদিন আত্মিক সম্পর্ক ছিল। বহু কৃতি মানুষ যারা এপার বাংলায় এসছেন, তারা তাদের আদি সেখানকার বাসস্থান ছিল ওপার বাংলা, এবং সেই সূত্রেই বহু সংস্কৃতির আদান প্রদান হয়েছে। ছায়ানট সেভাবেই তৈরি হয়েছে। রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে 1961 সালে ছায়ানট তৈরি হয়েছে। পূর্ব পাকিস্তানে যখন রবীন্দ্রসঙ্গীত কার্যত নিষিদ্ধ ছিল পূর্ব পাকিস্তানের সময়, তা সেই সময় সেখানকার কৃতি মানুষরাই তৈরি করেছিল, এবং সেই বাড়িতে গিয়ে ধ্বংস চালানো হয়েছে গোটা রাত জুড়ে। এবং রবীন্দ্রনাথের বহু বই নষ্ট করা হয়েছে, রবীন্দ্রনাথের ছবি নষ্ট করা হয়েছে, বাদ্যযন্ত্র, সেখানকার সিসি ক্যামেরা, সেখানকার জিনিসপত্র, ফার্নিচার সমস্ত নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে কোথাও রবীন্দ্রনাথের বিরুদ্ধে একটা আগ্রাসন সেখানে কাজ করেছে। এবং শুধু ভাঙচুর করা হয়েছে এমন নয়, আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ছায়ানট সংস্থা, সেই সংস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলাম, এ বাংলারও কৃতি কবি এবং সেখানকার জাতীয় কবি বাংলাদেশের, তার ছবি পর্যন্ত ছিঁড়ে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কোথাও একটা সংস্কৃতিকে ভেঙে চুরমার করে দেওয়ার মানসিকতা কালকে কাজ করেছে। এবং তার আগে সে দেশের দুটি প্রথম সারির সংবাদপত্র, সংবাদ মাধ্যম, তার অফিসে গিয়ে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, যেভাবে আগুন লাগানো হয়েছে, কার্যত মানে শিহরণ জাগানো ছবি। সংবাদ মাধ্যমের কর্মীরা তখন কাজ করছিলেন, 30 জন সংবাদ মাধ্যমের কর্মীরা সেই আগুনের মধ্য থেকে ক্রেনে করে তাদের উদ্ধার করা হয়েছে। কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, এবং আরও কয়েকজন খুনের ঘটনা খবর পাওয়া যাচ্ছে ময়মনসিংহে, এমনকি খুলনায়। এমনকি যে শেখ উসমান যে বিন হাদি, যিনি ওই যে 21-এ যে মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনের মূল নেতা হয়ে উঠেছিলেন, এবং তার পরিচয় সেখান থেকেই হয়েছিল। শেখ হাসিনার যে দল, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের যিনি প্রথম সারিতে ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন কয়েকদিন আগে। তারপর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে তার কালকে রাত 10টার পর মৃত্যু হয়, এবং সেই মৃতদেহ আজকে সন্ধ্যের পর ঢাকায় আসবে। ইতিমধ্যে শাহবাগ এলাকায় প্রচুর জমায়েত শুরু হয়েছে, এবং সেই মৃতদেহ আসার পর সেই হিংসাশ্রয়ী যে দুষ্কৃতি তাণ্ডব আর কোন জায়গায় পৌঁছবে সেটা জানলে শিহরণ হতে হয়। অর্থাৎ যে বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় থেকে এবং তারপর থেকে, এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে যে আন্দোলনের নামে হিংসাশ্রয়ী আন্দোলনের একটা চেহারা নিয়েছিল, সেই আন্দোলন আবার নতুন করে ফিরে এলো এই হাদির মৃত্যুর পর। এবং হাদির মৃতদেহ আজকেই সন্ধ্যেবেলা পৌঁছবে, এবং কালকে রাত 10টার পর যখন তার মৃত্যু সংবাদ আসে সিঙ্গাপুর হাসপাতালে, সেখানে তার মৃত্যুর খবর যখন বাংলাদেশের ঢাকা এসে পৌঁছয়, শাহবাগ এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছেই, সেখানে প্রচুর মানুষ জমায়েত করেন, এবং সেখান থেকেই আন্দোলন এবং আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি হয়। এবং সেই আন্দোলন কার্যত হিংসাশ্রয়ী। এটা যদিও বাংলাদেশের নতুন নয়,
বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা, বিশেষত ভারত বিদ্বেষী মানসিকতা থেকে এই কার্যকলাপ নতুন নয়। একেবারে কৃষ্ণেন্দু, ভারত বিদ্বেষী মানসিকতা এবং হিংসাত্মক আন্দোলন ঠিক কোন জায়গায় পৌঁছেছে ছবিটা একবার দর্শকদের দেখিয়ে দিই। পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাবো। একদিকে কোথাও হাই কমিশনের অফিস, কোথাও আবার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস, তার বাইরে আগুন জ্বলেছে সারা রাত, রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট করা হয়েছে। পথে নেমে পড়েছেন মানুষজন যারা ওসমান হাদির নামে রীতিমতো স্লোগান দিতে শুরু করেছিলেন। উত্তেজনা বাংলাদেশের একাধিক জায়গায়, রাজশাহী, খুলনা, বিভিন্ন জায়গায় যে ভিসা অফিস তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভাঙচুরে করা হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সংবাদকর্মীর সঙ্গে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখানোর চেষ্টা করছি বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সায়নাটে ভাঙচুরে করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.